স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন, জামায়াতের বিরুদ্ধে নীতি ও আদর্শ ভঙ্গের অভিযোগ। তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে, তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। ইসলামী আন্দোলনের সব অভিযোগ ভিত্তিহীন বলছে জামায়াত, জোটে ফিরে আসবে বলে প্রত্যাশা। গৃহবধূ থেকে কিংবদন্তি হয়ে ওঠেন খালেদা জিয়া, নাগরিক শোক সভায় তার আদর্শ ধারণের আহ্বান। বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। রাজধানীর উত্তরায় 7 সকালে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ 2 পরিবারের নিহত 6 জন। এবারে বিস্তারিত। অবশেষে ভেঙেই গেল 11 দলীয় জোট। জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে দলটি। জোটে না থেকে এককভাবে 268টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান ইসলামী আন্দোলনের নেতারা। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে পারেনি কোনো ইসলামী রাজনৈতিক দল। সেই অপূর্ণতা দূর করতে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একত্রিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8টি রাজনৈতিক দল, যা পরবর্তীতে রূপ নেয় 11 দলীয় জোটে। তবে বেশি দিন টিকল না সেই মিলন। ভোটের রাজনীতির কঠিন মারপ্যাচে যৌথ সংসার ত্যাগ করল ইসলামী আন্দোলন, যার ইঙ্গিত মিলছিল গত কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার রাতে জোটবদ্ধ 11টি রাজনৈতিক দলের প্রার্থিতা ঘোষণার কথা থাকলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে 47টি আসন ফাঁকা রেখে 300 আসনের বিপরীতে 253টিতে প্রার্থী ঘোষণা করে 11 দলীয় জোট। তবে কি কারণে 11 দলীয় জোটের সংবাদ সম্মেলনে অংশ নেয়নি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে জোট থেকে বিচ্ছেদের ঘোষণা দেয় দলটি। জামায়াতকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের মুখপাত্র জানান, একটি দল শেষ সময়ে এসে নতুন 3টি দল যুক্ত করা সহ ইনসাফ বাদ দিয়ে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিকে বেশি প্রাধান্য দিচ্ছে। প্রধান যে রাজনৈতিক শক্তি আমাদের সহযোগী শক্তি ছিলেন, তারা যখন নাকি বলছেন যে না, তারা সে আল্লাহর আইনের পথে চলবেন না, বরং প্রচলিত আইনেই তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তখন আমরা তাদের সহযোগী হওয়ার জন্য আমরা প্রস্তুত নই। যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থা নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে, তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। 268টি আসনে এককভাবে নির্বাচনেরও ঘোষণা দেন তিনি। জানান, নীতি আদর্শ এবং লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে, বাকি 32টি আসনে তাদেরকে সমর্থন দেবে ইসলামী আন্দোলন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। না, কোনো সম্ভাবনা নাই। জোট ছাড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা সরাসরি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মকাণ্ড না করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন দলটির এই শীর্ষ নেতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। আপিল শুনানির 7ম দিনে এসে নির্বাচন কমিশনে ঘটল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। ভুক্তভোগীর দাবি, শেরপুর 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ইসিতে অভিযোগ জানাতে এসে হামলার শিকার হন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির 7ম দিনে শুক্রবার 18টি আবেদন মঞ্জুর করা হয়। এছাড়া 21টি আবেদন নামঞ্জুর এবং রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছে 4টি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে তখন সবেমাত্র 7ম দিনের আপিল শুনানি শুরু। রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে অংশ নেন প্রার্থী এবং তার আইনজীবীরা। ঠিক সে সময় শেরপুর 2 আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে এসে ইয়াস দাইন নামের একজন মারধরের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই এই ঘটনা ঘটে। হাইকোর্টের মাধ্যমে আইনজীবী ধরে আমি একটা রিট করছি। এই রিটটা শুনানির জন্য আমি আমার আইনজীবীর সাথে আসছিলাম।
আমার ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর লোকজন যারা আছে পদবী আমি প্রত্যেককে চিনি। কিসের বিক্রিতে উনি অভিযোগ করবো বলেন? উনি কি আমার এলাকার ভোটার? আমি বলি আমার কথা বলেন, এই যে আমার ভোটার, আমরা ভোটার, উনি যদি ভোটার হয়ে থাকে তাহলে উনি অভিযোগ করো। মারধরের শিকার ব্যক্তির আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। সেই সিদ্ধান্ত বহাল রাখা দাবি জানাতে এসে হেনস্থার শিকার হন অভিযোগকারী। শেরপুর 2-এর ফাহিম চৌধুরী যে আপিলটা করেছে সেই আপিলটা যাতে নামঞ্জুর হয় সেই মর্মে ওখানকারই একজন ভোটার এমডি ইয়াজদাইন উনি একটা দরখাস্ত দিয়েছেন এখানে। তাকে সাথে করে এবং আমি এখানে আসার সঙ্গে সঙ্গেই ফাহিম চৌধুরীর লোকজনরা আমাদের উপরে চড়া হয়েছে। আমার ওই ইয়াজদাইনকে তারা এখান থেকে জোর করে মারধর করে বের করে দিয়েছে। শুধু তাই না, আমি আইনজীবী, আমার উপরেও তারা চড়া হয়েছে এবং আমাকে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা দাবি করেন ফাহিম চৌধুরীর পক্ষের আইনজীবী। আজকে যে মামলাটি ছিল 39 নম্বর সিরিয়ালে, সেখানে দেখবেন শেরপুর 2-এর আপিলকারীর নাম হচ্ছে ফাহিম চৌধুরী, যার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। সুতরাং এখানে অন্য কোনো ব্যক্তি আপিল করে নাই, কোনো সুযোগ নেই। শুনানিতে এদিন প্রার্থিতা ফিরে পান যশোর 2 আসনের বিএনপির মনোনীত সাবেরা সুলতানা। একই সাথে ছোটখাটো ভুলে বাতিল হওয়া অনেকেই ফিরে পান তাদের প্রার্থিতা। কমিশন আমাদের যুক্তি শুনেছেন এবং বিশ্বাস করেছেন, দেখেছেন, আমাদের পক্ষে আজকের সমর্থনকারীরাও ছিল। আলহামদুলিল্লাহ আমাদের আপিল মঞ্জুর করেছেন। নির্বাচনে হালচাল, নির্বাচনের যে ডিসিদের মাধ্যমে যে কারসাজি, এটা জাতির সাথে একটা তামাশা ছাড়া কিছুই না। আমি সেটাই বলবো এবং আমি আমার কাছে যে আমার সাথে আজকে ইনজাস্টিস হয়েছে। কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ক্রমিক নম্বর 511 থেকে 610 পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। খালেদা জিয়া কেবল একটি দলের নেত্রী ছিলেন না, তিনি সত্যিকার অর্থে দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন, যা তাকে কিংবদন্তির কাতারে প্রতিষ্ঠিত করে গেছে। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার দুপুরে এই শোক সভা অনুষ্ঠিত হয়। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, কোনো স্লোগান নেই, নেই দলীয় ব্যানার। এটি এক আপসহীন নেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ। বাংলাদেশের অপরাজেয় নেত্রী। অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজের আয়োজনে এই শোক সভায় যোগ দেন দলের শীর্ষ রাজনৈতিক, কূটনৈতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেননি। শোক সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জায়মা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর খালেদা জিয়ার স্মরণে শোক বার্তা পাঠ করা হয়। এছাড়া বক্তৃতা করেন সম্পাদকেরা। লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করবো তাদেরকে, বিনীত চিত্তে আমি তাদেরকে বলবো, কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন। যে এই যে খালেদা জিয়ার যে শেষ বাণী, জ্ঞান ভিত্তিক সমাজ, আমরা যেন এটা অন্তরের সবার ভেতরে আমরা উপলব্ধি করি। খালেদা খানম পুতুল থেকে খালেদা জিয়া হয়ে ওঠার সংগ্রামের জীবনকে স্মরণ করেন বিশিষ্টজনেরা। তাকে স্মরণ করতে গিয়ে তার 3টি উক্তি, অমর বাণী আমরা চিরকাল মনে রাখব, যতদিন বেঁচে থাকি ততদিন মেনে রাখব। গ্যাস পাওয়া যাবে কেমন করে? আমি বললাম তাহলে গ্যাস আমাদের উত্তোলন করতে হবে, জাতীয় প্রতিষ্ঠান ব্যাপকতা শক্তিশালী করতে হবে, অফশোরে এবং সমুদ্রের ভিতরে বিদেশিদের আনতে হবে জাতীয় স্বার্থকে রক্ষা রেখে। আমাদের জ্বালানি নিরাপত্তার জন্য ওই মিটিংটি ছিল অত্যন্ত একটি নীতি নির্ধারণী মিটিং। তিনি এক প্রকার বিএনপিকে স্যাক্রিফাইস করেন অন প্রিন্সিপল, যে তিনি বাংলাদেশের সাধারণ মানুষ, তিনি যদি সেদিন যেতেন তাহলে বিএনপি বাঁচত, কিন্তু বিএনপির সাথে জনমানুষের যেই দূরত্ব তৈরি হতো সেটা ঘোচানো খুবই কঠিন হতো। উপস্থিত সকলেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সাবেক প্রধানমন্ত্রীর ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমাদের দায়িত্ব হবে স্বাধীনতা সংযম
সম্মানের সঙ্গে সেই স্মৃতিকে ধারণ করা এবং তার বিশ্বাসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেন অতীতের সমস্ত কালিমা মুছে সব নাগরিকের অধিকার বৈষম্যের দেয়ালটা ভেঙে ফেলতে পারি। খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার আহ্বান জানান আয়োজনের সভাপতি। আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো প্রিয়জনদের মৃত্যু দেখা। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে আইনগতভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটির মাধ্যমে ম্যাডামের চিকিৎসাজনিত অবহেলার 3টি বিষয় বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন। বিএনপি চেয়ারপারসনের স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে। যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে শোক সভা শেষ হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেন খালেদা জিয়া। এর পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইসলামী আন্দোলনের করা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। জোটের নীতি আদর্শ বুঝতে পারলে দলটি ফিরে আসবে বলে জানান এনসিপির নেতারা। অন্যথায় ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা 47টি আসন জোটের মধ্যে বণ্টন হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা 11 দলীয় জোট ভেঙে গেল নির্বাচনের আগেই। ইসলামী আন্দোলন সরে গেছে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানিয়ে। প্রতিক্রিয়া জানাতে শুক্রবার বিকেলে মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নেতারা বলেন, তাদের বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন। ইসলামী আন্দোলন জোটের নেতাদের সঙ্গে ফের আলোচনায় বসবে বলে আশাবাদী দলটি। প্রথম কথা হচ্ছে যে এইটা ছিল একটা আন্দোলনরত 8 দল। আমরা কোনো জোটও বলি নাই, যে আমরা বিদ্যমান যে সংস্কার প্রস্তাবগুলো চলছে এই সংস্কার প্রস্তাবগুলোকে কার্যকর করার জন্য আমরা একমত হয়েছি। এখানে কোনো অবস্থায় এই সমস্ত যেটা ওনারা বলছেন সেই সমস্ত কোনো দাবিগুলো ছিল না। দাবিগুলো তো খুবই স্পষ্ট, 5 দফা দাবি ওনারা বক্তৃতা দিয়েছেন, আমরা দিয়েছি, সবাই বলেছেন গিয়ে। এবং এটি একটি নির্বাচনী জোট, আমরা তখন থেকে বলে আসছি গিয়ে নির্বাচনী ঐক্য প্রক্রিয়া, যেটা আমরা পরবর্তীতে আসন সমঝোতায় গিয়েছি গিয়ে। এটা আমাদের ডিক্লেয়ার্ড নীতি, এটা যে আমরা সবাইকে নিয়েই চলতে চাই। ইসলামী আন্দোলনের জোট থেকে বের হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। আমরা প্রত্যাশা করি ইসলামী আন্দোলন সহ যে কোনো দল যারা আমাদের এই প্রিন্সিপালগুলোর সাথে একমত হতে পারবেন তারা এই ঐক্যে যুক্ত হওয়ার জন্য আহ্বান থাকবে এবং প্রত্যাশা থাকবে। নির্বাচনের কাজে বিএনপির সমর্থিত কর্মীরা বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ফলে নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। আজকে আমরা দেখেছি যে ময়মনসিংহ 1 আসনে একজন স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের উপর বিএনপির প্রার্থীর অনুসারীরা হামলা করেছে। আমরা ইতিপূর্ব ইলেকশন কমিশনকে আমাদের শঙ্কার কথা, নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির শঙ্কার কথা জানিয়েছি এবং আজকেও আবার দুঃখের সাথে বলতে হচ্ছে যে একজন প্রার্থীর অনুসারীদের উপর হামলা হচ্ছে এবং আরও বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই যে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে ফেলার এক ধরনের কার্যক্রমে বিএনপির স্থানীয় প্রার্থীরা জড়িত হয়েছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ফের দাবি জানান তিনি। একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অবশ্যই। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে শিশু নারীসহ অন্তত 6 জন নিহত হয়েছেন। তারা আলাদা 2টি পরিবারের সদস্য। আগুনের ঘটনায় আহত হন আরও বেশ কয়েকজন। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। একই ফ্রেমে এই পরিবারটিকে আর কখনোই একসঙ্গে দেখা যাবে না। সন্তানের নেয়া হবে না মা বাবার আদর, পিতামাতাও খুঁজে ফিরবে না আদরের ছেলেকে। সবাই এখন সবকিছুর ঊর্ধ্বে।
রাজধানীর উত্তরার আগুন কেড়ে নিয়েছে কাজী ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা এবং তাদের শিশু সন্তান কাজী ফায়াজ রিশানের প্রাণ। তাদের কেউই দগ্ধ হননি, ধোঁয়া কেড়ে নিয়েছে প্রাণ। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন এই দম্পতির বড় ছেলে। বৃহস্পতিবার নানা বাড়িতে থেকে যায় সে। আমরা দেখলাম যে ওনাদের কোনো বার্ন হয় নাই, দুয়ায় মারা গেছে মূলত আর কি। ফুল ফ্যামিলি তিনজনই মারা গেছে। ওনাদের আবার আরেকটা বড় ছেলে ছিল, ও আবার ওর মার বাসায় ছিল পাশের ইয়াতে। তো ও হচ্ছে আল্লাহর রহমত যে বেঁচে গিয়েছে। যতটুকু দেখলাম 5-6 জনের মতো মনে হয়, পরে আমরা শুনতে পারছি যে মারা গেছে। আর ওই সময় প্রায় 14-15 জনের মতো বের করে নিয়ে গেছিল যারা দগ্ধ হয়েছে। ঘুমিয়েছিলাম, আওয়াজে আমি ঘুম থেকে উঠে আমার উপস্থিত বুথে যা সেন্স ছিল ওই অনুযায়ী কাজ করছি, বাকিটা আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমরা বের হয়ে আসছি। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী উত্তরার 11 নম্বর সেক্টরের এই আবাসিক ভবনে সকাল 7:50 আগুন লাগে। যে আগুন কেড়ে নিয়েছে আরও একটি পরিবারের 3 জনকে। তারা হলেন হারিস উদ্দিন, তার ছেলে রাহাব এবং হারিসের ভাতিজি রোদেল আক্তার। আমাকে ডাক দিছে, আমি রুমে গেছি দৌড়ে আমার পোলার করতে, আর ধোঁয়া আসতেছিল, অনেক ধোঁয়া আসতেছিল। পরে আমরা বারান্দায় চলে গেছি 3 জন, সিঁড়ি দিয়ে উপরে ছাদে যাইতে লইছে। আমাদের তো 6 তলা, ছাদে যাইতে লইছে আর ধোঁয়া ওদের অ্যাটাক করছে। তখন ধোঁয়ার জন্য যখন উপরে মনে হয় কিছু দেখা যাচ্ছে না, তখন ওরা রুমে গেছে। 3 জনই ওই রুমে পড়ে রয়েছে, আর 3 জনই ডেড হয়ে গেছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি পানি দেওয়ার জন্য, কিন্তু আমাদের পানিতে তো আর আগুন নিভানোর মতো সক্ষমতা ছিল না। কিন্তু ফায়ার সার্ভিস অনেক আর্লি আসছে। ফায়ার সার্ভিস সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে, কিন্তু তার আগেই সব শেষ। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে। এবার শীত ও কুয়াশার অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। এছাড়া চাল, চিনি ও আলুর দামও ঊর্ধ্বমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি ক্রেতাদের। রাজধানীর কারণ বাজারের চিত্র স্বাভাবিক রয়েছে সব ধরনের সবজির সরবরাহ, তা সত্ত্বেও দাম বেশি নেওয়া হচ্ছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু, বেগুন, লাউ, শিম, ফুলকপি সহ সবজির সরবরাহ পর্যাপ্ত, কিন্তু দাম চড়া। এতে ক্ষোভের যেন শেষ নেই ক্রেতাদের, আর বিক্রেতাদের অজুহাত বাড়তি দামে কেনার। ফুলকপি, পাতাকপি, এই আপনার বেগুন, যেই দাম, বেগুন কেজি 60 টাকা, মানুষ কিভাবে কিনবে? তরকারি তো আবার তো শীতের দিকে হয়, উৎপন্ন হয় বেশি, সেই তুলনায় অন্যান্য শীতের তুলনায় এবার একটু মনে হচ্ছে বেশি আর কি। দাম একটু বাড়তি, 40 টাকা 30 টাকা কেজি, এবং গাজর দাম 40 টাকা কেজি, সিম হইলো 40-50 টাকা কেজি, তারপর বেগুন হলো 60 টাকা কেজি। এই শসার দাম বাড়ছে। দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। আমদানি না হওয়ায় দাম বৃদ্ধির কথা জানান বিক্রেতারা। চিনি সহ বেশ কিছু নিত্যপণ্যের দামও বেড়েছে। যদি এলসি চালু করে দেয়, এলসি থাকে, তাহলে দাম বাড়বে না, বরঞ্চ কমবে। এটা একটা বড় সিন্ডিকেট, এটা আসলে ভাঙার মতন আমি এখন পর্যন্ত দীর্ঘদিনের ব্যবসার সাথে জড়িত দেখিনি যে এটা ভাঙবে, এই ধরনের লোক আমরা আজ পর্যন্ত দেখিনি। দাম আসলে 1-2 কমলে 3-4 দাম বেড়া দেয়। যে মসুরটা ছোটটা ছিল 160, এখন 70-75 টাকা। তারপরে আপনার তেল তো আবার 8 টাকা বাড়ানি পড়ান সরবরাহ ঠিক 195 টাকা লিটার। আদা, রসুন আগের দামে বিক্রি হচ্ছে, কিছুটা কমেছে পেঁয়াজের দাম। দাম মানে আগের মতো আছে, শুধু পেঁয়াজের দাম তাও কমছে। পেঁয়াজ গত সপ্তাহে আসলো 60 টাকা, এই সপ্তাহে আছে 45-50 টাকা। মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে মাছের দাম কিন্তু সব মাছের দাম 100 টাকা এরকম। দেশি কই মাছ ছিল আগে 2200 টাকা কেজি, আজকে 1500 টাকা কেজি। আগে আসলে মনে করছে শৈল মাছ 1200 টাকা কেজি, এখন বর্তমানে 800-900 টাকা কেজি। সব মাছের তুলনামূলক দাম বেশি, যা আছে মোটামুটি পাঙ্গাস মাছ বলেন, আপনি কই মাছ বলেন, রুই মাছ বলেন, যেগুলো গত বাজারে কম ছিল এর থেকে অনেক বেশি দাম মনে হচ্ছে। খাসির মাংস আগের মতোই 1200, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্রমেই জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার ছুটির দিনে ভিড় কিছুটা বেশি দেখা যায়। বরাবরের মতো ক্রোকারিজ, পোশাক ও গৃহসজ্জা সামগ্রীর প্রতি বেশি আগ্রহ দেখা গেছে। শুক্রবার সকাল থেকে বাণিজ্য মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। অনেকেই এসেছেন পরিবার পরিজন নিয়ে, সবাই ব্যস্ত পছন্দের জিনিস খুঁজতে। খেলনা কিনতে আসছি, অনেকগুলো খেলনা কিনেছি, ট্রাক, পিস্তল,
হুন্ডার প্রত্যেক বছর যেরকম ক্রাউডই থাকে, এবছর তেমন কোনো ক্রাউডই নেই। আমার ফ্রেন্ডদের নিয়ে আসা হয়েছে, এবার মোটামুটি ভালোই লাগছে। গৃহস্থলের কাজে দৈনন্দিন প্রয়োজন পড়ে এমন সব পণ্যের দিকে নজর বেশি ক্রেতার। এর মধ্যে ইলেকট্রিক চুলা বা রান্নার পণ্য বেশি খুঁজছেন তারা। আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না, আর রান্নাবান্না খুবই অসুবিধা হচ্ছে। সকালবেলা উঠে অফিসে যেতেও অনেক অসুবিধা হয়, খাওয়া দাওয়া বন্ধ, অনেকটা ওরকম অবস্থা। তো এখন বাধ্য হয়ে এটা কিনতে হচ্ছে আর কি। বিদ্যুৎ বিলটা বাড়বে, হ্যাঁ বিদ্যুৎ বিলটা আমি মাথায় রাখছি যে কিছুটা বিদ্যুৎ বিল আমার এখানে বাড়বে, কিন্তু টেম্পোরারি আর কি অল্টারনেট একটা সলিউশনের জন্য আর কি এটা চিন্তা করতেছি। বিদেশি স্টলগুলোর মধ্যে কাশ্মীরি শাল, পোশাক, তার্কিশ কার্পেট, পাকিস্তানি থ্রি পিস ও থাইল্যান্ডের বিভিন্ন পণ্য খুঁজছেন ক্রেতারা। ছাড় দিচ্ছি মোটামুটি, এখন আপনার সলে ছাড় দিচ্ছি আর কি। প্রথমে 1500 করে বেচতাম, তারপরে 1200, এখন 1000 টাকা আস্তে আস্তে সেল করে দিচ্ছি আর কি। এগুলো তো আর বাসায় নিয়ে যাবো না, সেল করতে হবে, রেন্ট দিতে হবে মাসে। আসবাবপত্রেও আগ্রহ দেখা গেছে অনেকের। নতুন ডিজাইনের আসবাবপত্র নিয়ে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা থেকে ফার্নিচার আমরা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, যে এখানে কম্পেয়ার করা যাচ্ছে, অনেকগুলো শোরুম পাশাপাশি থাকে, আর মেলাতে তারা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। ফার্নিচার এমন একটা জিনিস যেটা কারো নিড না হলে ঠিক কিনতে চায় না বা আসে না, তো ওই আগ্রহ থেকে কাস্টমার অনেক আসে। কিন্তু এবারের মেলাতে যেটা হয়েছে, কাস্টমার ভিজিটর অনেক বেশি, কিন্তু ক্রেতা, যে প্রকৃত ক্রেতা বা বায়ার বলতে পারি, এগুলো কম আর কি। বর্ণিল আলোয় ঘর সাজাতে ঝাড়বাতির প্রতিও আকৃষ্ট হতে দেখা গেছে ক্রেতাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ময়মনসিংহের ধোবাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম নামে একজন নিহত হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালিম প্রিন্স ও স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থকদের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে ফেরার পথে বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নজরুল ইসলাম ছুরিকাঘাতে নিহত হন। সংসদ সদস্য হতে অনেকেরই আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তা পূরণ হয় কতজনের? আবার একজন সংসদ সদস্যের দায়িত্ব ও কর্তব্যই বা কতটুকু? এর সবকিছুর উত্তর দিতে পঞ্চগড়ের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনমূলক প্ল্যাটফর্ম ইউথ পার্লামেন্ট পঞ্চগড় 1। 2 দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে তরুণরা নীতি নির্ধারণ, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা, প্রস্তাব ও বিল উত্থাপনের মতো কার্যক্রমে অংশ নেন। উন্নয়নে অংশী হওয়ার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংসদীয় অনুশীলনে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একত্রিত এক ঝাঁক তরুণ। এ ছায়া সংসদে তারা তুলে ধরেন নিজ নিজ এলাকার সমস্যার কথা। পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ইউথ পার্লামেন্টের আয়োজন করা হয়। জাতীয় সংসদের আদলে এই ছায়া সংসদটি অনুষ্ঠিত হচ্ছে। জেলার তেঁতুলিয়া, অটোয়ারি ও সদর উপজেলার 250 তরুণ তরুণী এই বিতর্কে অংশ নিয়ে তাদের সংসদীয় এলাকার দাবি ও করণীয় উত্থাপন করেন। স্পিকার আশরাফুল ইসলাম রনির সঞ্চালনায় পার্লামেন্টে জেলার একাধিক প্রস্তাব গৃহীত হয়। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমার এলাকায় নদী ভাঙ্গন দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। মাননীয় স্পিকার, পঞ্চগড় জেলার সব থেকে বড় এবং প্রধান সমস্যা হলো চিকিৎসা সেবার নিম্নমান। হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার, আধুনিক যন্ত্রপাতির চরম সংকট। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণরা এমন প্ল্যাটফর্মে তাদের প্রস্তাব ও করণীয় উপস্থাপন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড এলাকার এবং প্রত্যন্ত এলাকার আমাদের সমস্যাগুলো আমরা সংসদে পেশ করতে পারছি, এবং পরবর্তীতে আমাদের যে সংসদ সদস্য হবেন তার কাছে আমাদের এই সমস্যাগুলো যাবে। প্রতীকী এই সংসদের শুরুতে 3 জন নেতার শোক প্রস্তাবের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু করেন স্পিকার। সেই সঙ্গে ছিলেন একজন নারী ডেপুটি স্পিকার। শোক প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করছি, যে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই শহীদে যারা আসলে শহীদ হয়েছেন তাদের বিদায়ী আত্মার প্রতি, শহীদ ওসমান হাদির প্রতি এবং আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। আয়োজকরা জানান, এখানে পঞ্চগড়ের একেবারে প্রান্তিক পর্যায় থেকে তরুণরা তাদের সংসদীয় আসনের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেছেন। অতিথিরা এমন আয়োজনের প্রশংসা করেন। এটা 216টা ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন 23টা ইউনিয়ন থেকে নিয়ে এই প্রোগ্রামটা করা হচ্ছে তরুণদের জন্য। তরুণরা যারা ভবিষ্যতে যেন সুন্দর মানসিকতা, সৃজনশীল মানসিকতা তৈরি করতে পারে, সেই উদ্যোগে এই প্রোগ্রামটা, এবং তারা যেন সেই
ওয়ার্ড লেভেল থেকে যেন নেতৃত্ব তৈরি হয়, তরুণদেরকে এই নেতৃত্বর যে চর্চা, নেতৃত্ব গুণাবলী, যুক্তি, এগুলোতে এঙ্গেজ করা। এবং আমরা শুরুর আয়োজনটিতে আমরা বেশ সাড়া পেয়েছি। শনিবার শেষ হবে এই ছায়া সংসদের কার্যক্রম। আয়োজনের সহযোগিতায় রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি, ক্রিয়েটিভ অলিম্পিয়াড ও পঞ্চগড় পাইওনিয়ার। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ। ক্যান্সারে আক্রান্ত রোগীদের সহায়তায় তহবিল সংগ্রহে অনুষ্ঠিত হলো হারমোনি অফ হোপ ক্যান্সার কানেক্ট শীর্ষক কনসার্ট। এই আয়োজনের টাইটেল স্পন্সর কাজী ফার্মস গ্রুপ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের মিলনায়তনে এই কনসার্টের আয়োজন করে স্বেচ্ছাসেবা ভিত্তিক প্রতিষ্ঠান ক্যান্সার কানেক্ট ইনিশিয়েটিভ ফাউন্ডেশন। এতে সঙ্গীত পরিবেশন করে দেশের প্রখ্যাত ব্র্যান্ড রেনেসা। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরে আয়োজকরা জানান, সঙ্গীত ও সংহতির মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট লুবনা মরিয়ম সংগঠনের কার্যক্রম ও ক্যান্সার সচেতনতায় করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানে কয়েকজন ক্যান্সার আক্রান্তের হাতে অনুদানের টাকা তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও গাজার হামলা বন্ধ করেনি ইসরায়েল। বৃহস্পতিবার উপত্যকা জুড়ে একাধিক হামলায় অন্তত 10 জন নিহত হন। তাদের মধ্যে হামাসের সশস্ত্র শাখার একজন জ্যেষ্ঠ নেতা এবং ইসলামিক জিহাদ গোষ্ঠীর একজন শীর্ষ নেতা রয়েছেন। নিহতদের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরও রয়েছেন। রয়টার্স জানিয়েছে, হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 400-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 11 দলীয় জোট ছাড়ল ইসলামী আন্দোলন, জামায়াতের বিরুদ্ধে নীতি ও আদর্শ ভঙ্গের অভিযোগ। ইসলামী আন্দোলনের সব অভিযোগ ভিত্তিহীন বলছে জামায়াত, জোটে ফিরে আসবে বলে প্রত্যাশা। গৃহবধূ থেকে কিংবদন্তি হয়ে ওঠেন খালেদা জিয়া, নাগরিক শোক সভায় তার আদর্শ ধারণের আহ্বান। এবং রাজধানীর উত্তরায় 7 সকালে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ 2 পরিবারে নিহত 6 জন। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।